দুজন সামনে তাকিয়ে দেখে একটি কালো রঙের বুলেট প্রুফ BMW 7 সিরিজের গাড়ি দানবের মতো দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। পাহাড়ের রুক্ষ পথেও তার গতি সামান্য কমছে না। গাড়িটির টিলার প্রান্তে এসে প্রচণ্ড জোরে ড্রিফট দিতে শুরু করে। টায়ার ক্ষয় হওয়ার গন্ধে চারপাশ ভরে যায়। সেখানে থাকা সবাই জানে যে এটা নিঃসন্দেহে ইহানের গাড়ি, কারণ এই গাড়িটা ইহানের সবচেয়ে পছন্দের এবং বিশ্বস্ত বাহন। আর সে সবসময় এমন স্টাইলিশভাবে ড্রাফট মারতেই বেশি ভালোবাসে। ঠিক তার পেছনে আরো 5টি ঝা চকচক দামি গাড়ি ছুটে আসছে। মার্সিডিজ গ্যালান্ট, ওয়ারগেট, জেলিক, মিৎসুবিশি পাজেরো এবং জিপ গ্র্যান্ড চেরোকি। এই গাড়িগুলোতে কমপক্ষে 20 জন সশস্ত্র প্রহরী আসছে। ইহান গাড়ি ড্রিফট দেয়া অবস্থায় চালকের আসন থেকে ইহানের সুঠাম দেহ নেমে আসে আর তার কালো গাড়িটি ঘুরপাক খেয়ে পাশে এসে থেমে যায়। গাড়ি থেকে নেমে ইহান দ্রুত তার কালো সানগ্লাসটা ঠিক করে চোখে নেয় আর দুই হাতে দুটি আমেরিকান আর্মস নিয়ে দ্রুত পায়ে জ্যাকের দিকে এগিয়ে আসে। তার চোখে কোনো ভয় নেই, আছে কেবল কঠিন ক্রোধ। সাথে সাথেই পেছনে থাকা গাড়িগুলো থেকে 20 জন অভিজ্ঞ গার্ড দ্রুত নামে। সবার হাতে রাশিয়ান এবং জার্মান দামি পিস্তল, যেমন গ্লক 17, বেরেটা M9, লুগার এবং 10 মিমি অটো পিস্তল। কিছু গার্ড দ্রুত গাড়ির ছাদ থেকে স্নাইপার তাক করে পজিশন নেয়। তারা সেকেন্ডের মধ্যে জ্যাকের পেছনে থাকা পুলিশ মাফিয়াদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে মুহূর্তের মধ্যেই মাফিয়ারা মাটিতে লুটিয়ে পড়ে। টিলার পরিবেশ গুলির শব্দে কাঁপতে থাকে। জ্যাক ভয়ে দাঁড়িয়ে যায়। সে চরম হতাশায় তার হাতে থাকা পিস্তলটি ঠিক করে ধরে ইহানের দিকে গুলি করতে যাবে। ঠিক তখনই ইহান বিদ্যুৎ গতিতে গুলি করে। গুলিটা জ্যাকের পিস্তল ধরা হাতে এসে লাগে। যন্ত্রণায় জ্যাকের মুখ বিকৃত হয়। পিস্তলটা সঙ্গে সঙ্গে তার হাত থেকে মাটিতে পড়ে যায়। ইহান তার কোমরে পিস্তল গুজে জ্যাকের দিকে এগিয়ে আসে। ইহান তার লোকেদের ইশারা করে দ্রুত শুভ আর রাফিকে নিরাপদে নিচে নামানোর জন্য ইহান জ্যাকের কাছে এসে নিচু স্বরে বলতে থাকে, বাংলায় একটা কথা আছে, শুয়োরেরা সবসময় কচু বাগানেই ছুটে যায়। তুই হলি সেই শুয়োর। তোকে আমি কতবার করে বলেছি আমার রাস্তায় আসবি না, তোকে আর কোনো সুযোগ দেব না। তোকে বাঁচতে দিয়েছি, কিন্তু তুই বারবার এসেছিস। আজ তোর শেষ দিন। Hey Ihan, I have no idea what you're talking about. ধুর শালা, শোন, বাংলা বলে মজাই আলাদা। আমরা তোদেরকে গালি দিলেও তোরা বুঝতে পারিস না, ইচ্ছা মতো গালি দিতে পারি। আই সেড ইউ ফিলথি শাইন, ইউ হ্যাভ পুশড মি টু ফার, নাও ইউ হ্যাভ টু ডাই। Ihan, please let me go. I made a mistake. Forgive me. I will never stop into your territory again. Please just let me go. Don't kill me. Please don't. ব্লাডি ফাকার বয়। কথাটা বলার সাথে সাথেই ইহান নিচু হয়ে জ্যাকের পিস্তলটা তুলে নেয় এবং ধাম ধাম করে দুটো গুলি সরাসরি তার বুকে করে। জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। তার চোখ দুটো খোলা, সেখানে ভয়ের শেষ ছাপ লেগে আছে। ইহান তখন বিজয়ের হাসি হাসতে শুরু করে। এক মুহূর্তের মধ্যে জ্যাকের সমস্ত লোককে ইহানের লোকেরা শেষ করে দেয়। ইহান জ্যাককেও মেরে ফেলে। শুভ আর রাফিকে নিরাপদে নিচে নামানো হয় এবং তাদের বাঁধন খুলে দেয়া হয়। তারা মুক্ত। টিলার কিনারা থেকে মুক্ত হওয়ার পর শুভ আর রাফি দ্রুত ইহানের দিকে দৌড়ে আসে। তাদের চোখে তখনও মৃত্যুর ভয় আর মুক্তির স্বস্তি মেশানো আছে। ইহানের সামনে এসে তারা থমকে দাঁড়ায়, যেন এই বিশাল মানুষটির তেজ তাদের বাক্যহারা করে দিয়েছে। ভাই, আজ তুই না আসলে সত্যি মরে যেতাম। আমাদের লাশটাও খুঁজে পেতিস না। আসলেই আর একটু দেরি করলে আমরা একেবারে শেষ হয়ে গেছিলাম। ইহান তার হাতে থাকা পিস্তলটি কোমরের হোলস্টারে গুজতে গুজতে গম্ভীর গলায় বলে, এই সামান্য একটা মিশন তোরা কমপ্লিট করতে পারলি না? তোদের কেন যে আমি আমার সাথে রাখি বুঝি না। আরে ভাই, আমরা মাত্র 2 জন ছিলাম আর ওরা ছিল কতগুলো, কম করে 20 জন তো হবেই। তাতে কি হয়েছে?
আমি একাই তো সবগুলারে শেষ করলাম। শুভ ইহানের দিকে অবাক চোখে তাকায়। তার কণ্ঠে তখন শ্রদ্ধা আর বিস্ময় দেখা যায়। ভাই, তুই কি এমনি এমনি ইন্টারন্যাশনাল মাফিয়া? তোর এই ক্ষমতা দেখেই তো সবাই ভয় পায়। মাফিয়া? এই শব্দটা শুনতে আমার অনেক ভালো লাগে। ইহান তার কালো জ্যাকেটের ভেতর থেকে দুটো ছোট আধুনিক স্মার্টফোন বের করে। নে, এই দুইটা ধর, তোদের জন্য এনেছি। আর শোন, এভাবে আর কখনো কাউকে সাথে না নিয়ে বাইরে আসবি না। তোরা দুজন আমার সব, আমার ডান হাত আর বাম হাত। তোরা তো জানিসই না তোরা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। রাফি মাথা নিচু করে ফোন দুটো হাতে নেয়। তার কণ্ঠে হঠাৎ তখন অনুশোচনা কাজ করে। সরি দোস্ত, মাফ করে দিস, এমন ভুল আর হবে না। আমাকেও মাফ করে দিস। শুভ এরপর মুহূর্তের মধ্যে বিষণ্ণ হয়ে ওঠে। তার মুখে একরাশ ক্লান্তি ভাব জমা হয়। আর ভালো লাগে না রে এখানে, এত রক্তারক্তি, এত মারামারি। চল না এবার বাংলাদেশ থেকে ঘুরে আসি, অনেক দিন হলো দেশ দেখিনি। রাফি হাসতে হাসতে শুভকে খোঁচা দেয়। দেখ ও কতটা চালাক, সামান্য একটা মিশন শেষ করতে পারি নাই, আবার আরেকটা মিশন নিয়ে আসছে। মানে দেশ ভ্রমণ নাম, এটা নির্ঘাত কোনো সিক্রেট মিশন হবে। ইহান তখন হঠাৎ গম্ভীর হয়ে যায়। তার চোখে সন্দেহ কাজ করে। কি হয়েছে সেখানে? মানে বাংলাদেশে কিসের কথা বলছিস তোরা? আগে চল, তারপর বলছি। এখানে এসব কথা বলা ঠিক হবে না। ইহান চারপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তারপর শান্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে কাল সকালে ঢাকা যাচ্ছি আমার প্রাইভেট জেটে, কিন্তু কেউ যেন না জানে। এটা সম্পূর্ণ সিক্রেট মিশন। রাফি খুশিতে হাততালি দেয়। তোর এই সিক্রেট মিশনগুলো আমার খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চার তোকে ছাড়া জমেই না। ইহান তখন শুভকে দেখে। শুভকে এখনো অনেক চিন্তিত লাগছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে কোনো গুরুতর বিষয় লুকিয়ে রাখছে। শুভকে দেখ, ওকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে শুভ, বল আমাকে। আগে চল, তারপর সব গেলেই বুঝবি। এখন বললে তুই রেগে যাবি। আচ্ছা চল, প্রায় 5 বছর পর বাংলাদেশে যাচ্ছি। সেই 5 বছর আগের ইহান তো তুই আর নেই রে। তুই এখন ইন্টারন্যাশনাল টপ ক্লাস মাফিয়া। তোর নামে বিশ্বের সব মাফিয়া কাঁপতে থাকে। তোকে যেভাবে সবাই ভয় পায় আল্লাহও জানে। ঢাকাতে তোকে দেখলে কি হবে। এর জন্য ওকে অন্যভাবে যেতে হবে। ইহান তখন হাসে। এই বিপজ্জনক জীবনযাত্রার চ্যালেঞ্জ সে উপভোগ করে প্রতিনিয়ত। আচ্ছা চল, এবার ভ্যাকেশনটা বাংলাদেশেই ঘুরে আসি। ঢাকা আমার কাছে সব থেকে প্রিয়। তোর এই ট্রিপ কয়জনের বাড়ি পড়ে আল্লাহ জানে। হা হা। কথা একদমই মন্দ বলিসনি। ইহানও হাসে। তার হাসিটা মুক্ত, কিন্তু তার চোখে সব সময় একটা শীতল তীক্ষ্ণতা লেগেই থাকে। একটু আগে রাফি আর শুভ, যারা আসলে ইহানের সবচেয়ে কাছের বন্ধু, তার ডান হাত আর বাম হাত, নাবিস গ্যাংকে ট্র্যাপে ফেলতে গিয়ে নিজেরাই আকস্মিক আক্রমণের শিকার হয়। তারা জানতো না যে এই নির্জন টিলায় তাদের উপর এমন চরম আক্রমণ হবে, তাই তারা প্রস্তুত ছিল না। ইহানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত নিবাস মাফিয়া জাত সুযোগ বুঝে ইহানের ডান হাত আর বাম হাতকে শেষ করতে চেয়েছিল, কিন্তু ইহানের ব্যক্তিগত স্পাই ইহানকে খবর দেওয়ায় সে তার ব্ল্যাক BMW নিয়ে এসে একাই সব শত্রুকে শেষ করে দিল। সে একাই নিজের দুর্ধর্ষ স্টাইলে সবগুলোকে নিকেশ করে তার বন্ধুদের বাঁচিয়ে নিয়েছে। এই হলো ইহান খান, একজন ইন্টারন্যাশনাল টপ ক্লাস মাফিয়া। যদিও এক সময় সে একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু মাত্র 5 বছরে সে এই চরম অবস্থানে উঠে এসেছে। এখন বিশ্বের প্রায় সব মাফিয়াই তাকে ভয় পায় এবং শ্রদ্ধা করে। ইহানের 4 কুলে শুধু শুভ আর রাফি আছে, আর কেউ নেই। ইহান দেখতে অসম্ভব হ্যান্ডসাম আর স্মার্ট। যে কোনো মেয়েই তার প্রতি দুর্বল হতে বাধ্য। 5 ফুট 10 ইঞ্চি লম্বা। ইহানের দেহ সুঠাম, পেশি বহুল এবং গায়ের রং ফর্সা। তার গালে হালকা চাপদাড়ি, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবগুলো অনেক সিল্কি আর বড়, যা সে পরিপাটি করে উপরে উল্টিয়ে আশ্রে রাখে। এক কথায় ডার্ক প্রিন্স। তবে এই ডার্ক প্রিন্সই এখন বিশ্বের বড় একজন মাফিয়া। পরের দিন সকাল 10টায়
ইহান তার ব্যক্তিগত প্রাইভেট জেট প্লেনে উঠে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। সাথে আছে তার দুই বন্ধু শুভ আর রাফি। প্রায় 12 ঘন্টার বিমানযাত্রার পর তারা ঢাকাতে পৌঁছায়। ঢাকাতে ইহানের নিজের বিশাল একটি বাড়ি আছে। পুরো হাইটেক এরিয়া জুড়ে তার বাসাটি ফুল প্রোটেকশন দিয়ে ঘেরা এবং দেখতেও অসাধারণ। ইহান 12 ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছে যায়। আজকে ঢাকার আবহাওয়া বেশ উষ্ণ। প্রাইভেট জেট প্লেন থেকে নামতেই ইহানের মনটা অদ্ভুত বিষণ্ণতায় ডুবে যায়। এই মাটি, এই বাতাস যেন তাকে সেই ফেলে আসা 5 বছর আগের জীবনের স্মৃতি মনে করিয়ে দেয়। প্রতিটি নিঃশ্বাসে সে সেই পুরনো দিনগুলোর গন্ধ পায়। কিন্তু সেই বিষণ্ণতার সাথে সাথেই তার মনে প্রচণ্ড রাগও উঠে আসে সেই 5 বছর আগের কিছু তীক্ষ্ণ স্মৃতির জন্য। সেই ঘটনাগুলো এখন আর মনে করতে চায় না ইহান। সে দ্রুত নিজেকে ঠিকমতো সামলে নেয়। ইহানের জন্য এয়ারপোর্টের বাইরে কালো রঙের বেশ কয়েকটি জিপ অপেক্ষা করছে। তারা দ্রুত বাসার দিকে রওনা দেয়। রাস্তায় আসতেই ইহানকে ঘিরে 7টি সাধারণ দামি গাড়ি একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। ইহানের গাড়ির আগে 3টি, পিছনে 3টি আর একটি ঠিক পাশে চলে। প্রতিটি গাড়ি ইহানের ব্যক্তিগত সুরক্ষার জন্য নিয়োজিত। ইহানের বিশাল বাড়ির কাছে আসতেই গাড়িগুলো সব একসাথে কম্পাউন্ডে ঢুকে যায়। গাড়ির বহন থামতেই ইহান নামে। তাকে স্বাগত জানাতে এগিয়ে আসে রহিম চাচা। তিনি ইহানের সবচেয়ে বয়স্ক, বুদ্ধিমান এবং অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ। চাকর হলেও তিনি ইহানের কাছে আপনজনের চেয়ে কোনো অংশে কম নন। ইহানের ঢাকার যাবতীয় সব সম্পত্তি ও কাজ তিনি একাই দেখে শুনে রাখে। ইহান বাবা, ওয়েলকাম, ভেরি ভেরি ওয়েলকাম। তোমাকে এসো, ভিতরে যাই। রহিম চাচা ইহানকে দেখেই যেন হাঁফ ছেড়ে বাঁচে। তিনি শুভকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। শুভ, তুই তাহলে পেরেছিস, আয় তোরা। কথাটা শুনে ইহান একটু থমকে যায়। রহিম চাচা শুভকে উদ্দেশ্য করে পেরেছিস কথাটা কেন বলল তা সে বুঝতে পারে না। সাথে রাফিও আছে, তবু রহিম চাচা শুধু শুভকেই বলল। এই রহস্যময় কথোপকথন ইহানকে ভাবিয়ে তোলে। ইহানে ঢাকা শহরের বাড়ির বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত। পুরো বাড়িটাই হাইটেক প্রযুক্তিতে তৈরি। বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে এর নকশা করা এবং নির্মাণ করা। বাড়িটি সম্পূর্ণ ডিজিটালাইজ। বর্তমানে এই বাড়িটি শুধু নির্মাণ মূল্যই প্রায় 500 কোটি টাকা বা তারও বেশি হবে। বাড়ির ভিতরে সব দামি আর আধুনিক আসবাবপত্র। তবে এই বাড়িটায় আছে অনেক রহস্য, যা ইহান সময় পেলে কাজে লাগায়। ইহান দ্রুত তার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ইহানের রুমটা বাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আর হাইটেক। রুমের ভেতরের দেয়ালে লোকানো অবস্থায় 500 আমেরিকান আর্মস রাখা আছে। বন্দুক থেকে শুরু করে গ্রেনেড পর্যন্ত সব আধুনিক অস্ত্র সেখানে মজবুত। ইহানের চোখের রেটিনা স্ক্যান ছাড়া তা দেখার কোনো সুযোগ নেই। ইহান ফ্রেশ হয়ে এসে তার লোকানো অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। হঠাৎ দরজায় কেউ নক করে। সিসি ক্যামেরার সাহায্যে ইহান তার 56 ইঞ্চি এলইডি টিভিতে দেখে যে রাফি বাইরে দাঁড়িয়ে আছে। ওপেন। ইহান ওপেন বলার সাথে সাথেই দরজা অটোমেটিক খুলে যায়। রাফি ভিতরে চলে আসে। দোস্ত, রহিম চাচা কি বললেন তখন? কিছু বুঝলি? তিনি কেন শুভকে উদ্দেশ্য করে বললেন পেরেছিস? না, আমিও তাই ভাবছি। কিছু একটা লুকানো হচ্ছে আমাদের কাছ থেকে। ইহানের কণ্ঠস্বর গম্ভীর হয়ে যায়। সে এই ধরনের রহস্য পর্যন্ত পছন্দ করে না। রাফি বলে, কিন্তু শুভটাই বা কেন রহিম চাচার কথায় আমাদের এখানে আনলো? ব্যাপারটা তো স্পষ্ট নয়। আচ্ছা চল আপাতত নিচে যাই, ওরা নিজেরাই সব বলবে। আচ্ছা। ইহান আর রাফি নিচে খাবার টেবিলের কাছে আসতে শুভ আর রহিম চাচা কি যেন একটা নিয়ে কথা বলতে বলতে তাদের দিকে আসে। মনে হচ্ছে তারা খুব চিন্তিত। আসলে ইহানের অনুপস্থিতিতে শুভ আর রহিম চাচাই ঢাকার যাবতীয় সব কাজ দেখভাল করে, আর ইহান ফিরে এসে শুধুই ঝামেলাই দেখে। শুভ। ইহানের গম্ভীর ডাক শুনে শুভ আর রহিম চাচা দুজনে যেন কেঁপে ওঠে। ইহান চেয়ারে বসতে বসতে বলে, রহিম চাচা,
আপনিও এখানে বসেন। শুভ আর রহিম চাচা ইহানের ডান পাশে বসে আর রাফি বসে বামে। খাবার টেবিলের পরিবেশ তখন থমথমে হয়ে গেছে। ইহান বলে, কি হয়েছে এখন? তাড়াতাড়ি বলেন, আমি এই ধাঁধা পছন্দ করি না। ইহানের কথায় রহিম চাচা আমতা আমতা করে করতে থাকে। আসলে বাবা হয়েছে কি, মানে ইহানের ধৈর্য দ্রুত শেষ হয়ে আসছে, তার চোখে ক্রোধের রেখা দেখা যায়, সবাই তা বুঝতে পারে। আহ শুভ, তুই বল, আর আমতা আমতা করবি না, না হলে কিন্তু আমার রাগটা আবার উঠে যাবে, তখন পরিস্থিতি সামলানো কঠিন হবে। শুভ তখন নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে, দোস্ত, তোকে মারার জন্য অনেক বড় একটা প্ল্যান করেছে আজমে গিগ, তাই তোকে অন্য কোনো নিরাপদ জায়গায় না নিয়ে সোজা এখানে নিয়ে এসেছি। ইহান চেয়ারে হেলান দেয়, তার চোখ ছোট হয়ে আসে, নিজেকে যথেষ্ট ঠান্ডা করে, শান্তভাবে বলে, কেন করছে? সে সাহস সে কোথায় পেল? রহিম চাচা এবার সাহস করে বলে, তুমি যে তার ছেলেকে গত সপ্তাহে মেরে ফেলেছ, সেই প্রতিশোধ নিতেই। মারবো না, সে যা করছিল তা আমার একদম পছন্দ হয়নি। রাফি দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ওর আজমের ছেলে মেয়ে পাচারের মতো জঘন্য কাজের সাথে জড়িত ছিল। ইহাস সব সহ্য করতে পারেন, কিন্তু মেয়েদের কোনো ক্ষতি সে কোনোদিন সহ্য করে না। তার জন্যই তো মেরে দিলাম। কত বড় সাহস! মেয়ে নিয়ে সে আমেরিকাতে পৌঁছেছে, ভাবছে বন্দরে ইহান যেতে পারবে না, সেখানেই তোর শালাকে মেরেছে ইহান। তোকে আবার এগুলো কে বলতে বলল? থাম। ইহান বিরক্তির ভাব দেখালেও তার চোখে বন্ধুর প্রতি ভালোবাসার ঝলক দেখা যায়। রাফি এবং থামার পাত্র নয়, সে ইহানের দিকে তাকিয়ে গর্বের সাথে বলে, আরে ভাই, তুই আমার গৌরব। তোর প্রশংসা করাটা আমার ন্যায্য অধিকার। দুনিয়া জুড়ে তোর ক্ষমতা চলে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। হইছে, থাম। ও তাই বলে আজমে এখন আমাকে মারবে? বাহ, দেখি কিভাবে মারে। ওর এত সাহস হলো কোত্থেকে? ইহানের কথা শুনে শুভ এবার আরো বেশি চিন্তিত কণ্ঠে বলে, না দোস্ত, তুই ব্যাপারটা হালকাভাবে নিস না। ও একা হলে আমরাই ওকে সহজে মারতাম, কিন্তু ওর সাথে আরও কিছু বড় মাফিয়া যোগ দিয়েছে। ওরা সবাই মিলে তোর বিরুদ্ধে একটা জোট তৈরি করেছে। আমার লোকেরা খবর দিয়েছে, ওরা ঢাকাতেও লোক ঢুকিয়ে দিয়েছে, তাই আমি লোক লাগিয়ে দিয়েছি ওদের সব খবর জোগাড় করতে। সব বেটাকে একসাথে শেষ করব। রহিম চাচা মাথা নেড়ে শুভর কথা সমর্থন করে, তার চোখে স্নেহ আর উদ্বেগ দেখা যায়। এর জন্যই তোমাকে এখানে আনা বাবা। আমরা তোমাকে নিয়ে একটু ঝুঁকি নিতে পারি না? তোমার জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। ইহান শান্ত হয়ে বসে আছে, তবে কিছু সময় তার কণ্ঠে এবার কৃতজ্ঞতা ঝরে পড়ে। বুঝলাম। আপনারা আমাকে কত ভালোবাসেন, আমি আপনাদের কাছে ঋণী। রহিম চাচার চোখ ছলছল করে ওঠে, তিনি আবেগের বশে বলেন, তোমাকে যদি নিজের জীবন দিয়েও বাঁচাতে হয় তাও বাঁচাবো, কারণ তুমি মাফিয়া ঠিকই, কিন্তু সবার জন্য না। যারা অসহায় তাদের জন্য তুমি জীবন দাও। তোমার জন্য কত মানুষ সুখে জীবনযাপন করছে তা আমার চেয়ে ভালো কে জানে। একদম ঠিক বলেছেন চাচা। পৃথিবীর খারাপ লোকগুলোর জন্য ইয়ান এক আতঙ্কের নাম। ইহান হেসে ওঠে, সে তার বন্ধুত্বের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছে। সে বলে, তোরা বেশি বলছিস, আমি এত ভালো না, আমি মাফিয়া। হাহাহা। হুম, তুই খারাপদের জন্য মাফিয়া আর ভালোদের জন্য ত্রাতা, এটাই তোর পরিচয়। ইহান তার হাত টেবিলের থাপ্পড় মেরে বলে, আমি কিন্তু সারাদিন বাসায় বসে থাকতে পারবো না, আমার মন অস্থির হয়ে আছে, কিছু একটা করার দরকার। রহিম চাচা চিন্তিত মুখে কিছু বলতে যান, কিন্তু শুভ দ্রুত একটা সমাধান দেয়। এক কাজ কর, একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যাই আয়। তুই তো পড়তে পছন্দ করিস, সেখানে সময়ও কাটবে, মজাও হবে, আর তোর মাথায় চাপও কমবে। ছদ্মবেশে থাকবো সেখানে। প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে তোর মতো মানুষের সময় লাগবে না। রাফি সাথে সাথে শুভকে নিয়ে মজা করা শুরু করে দেয়। ও, ওই বুড়ো বয়সে আবার ভার্সিটিতে যাবে? মজা নিস শালা। তার বদলে
আমার সাথে ব্যবসা দেখো। ইহান রাফির দিকে চোখ কুঁচকে তাকায়, তারপর বলে, কি? আমি তোকে বুড়ো দেখাই? তোর চেয়ে 10টা মেয়ে আমার জন্য বেশি পাগল থাকে। যা, আমি আবার ভার্সিটিতেই ভর্তি হব। এবার দেখবি মজা। শুভ এবার মজা করার সুযোগ ছাড়তে চায় না। এই যে আমি আছি কিন্তু বন্ধু, আমাকে বাদ দিবি না? আমিও আছি তাহলে, দেখবো এবার কয়টা মেয়েকে পটাচ্ছিস। হা হা হা। আচ্ছা, দেখিস। সবচেয়ে সুন্দরী আর ইন্টেলিজেন্ট মেয়েটাকে আমি পটাবো, আর তোরা হা করে চেয়ে থাকবি। রহিম চাচা এবার হাসি থামিয়ে একটু গম্ভীর হয়ে বলে, বাবা মজা করো, ঠিক আছে, বাট তোমাদের আসল পরিচয় বলো না, তোমাদের জীবনের ঝুঁকি আছে। জি আঙ্কেল, আমরা খেয়াল রাখবো। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কাল বলে দিব কোন ভার্সিটিতে তোমরা যাচ্ছ। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা স্বাভাবিক জীবনে ফিরো। ঠিক আছে চাচা। ইহান এরপর সারাদিন ধরে তার ঢাকার ব্যবসা সংক্রান্ত কিছু জরুরি কাজ দেখালো। বিশাল ফাইলপত্র আর অনলাইন সিকিউরিটির কাজগুলো দেখতে দেখতে তার সময়টা কেটে গেল। রাতে ভালোভাবে খেয়ে সে গম্ভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন সকালে ইহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। সে বেশ ফুরফুরে মেজাজে আছে। আঙ্কেল, আমি একটু জগিং করে আসি। এখানকার পরিবেশটা বেশ সুন্দর মনে হচ্ছে। চাচা ভয় পায়, তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। না বাবা, তোমার যদি কোনো ক্ষতি হয় আমরা তো জানি না ওরা কখন আক্রমণ করবে। আরে, তাহলে এখানে আসলাম কেন? ওরা এই ঘন বসতির মাঝে এত সহজে আমাকে খুঁজে পাবে না। এত ঝুঁকি নিয়ে আমি এখানে আসতাম না। তবুও বাবা থাকা ভালো। আঙ্কেল, আপনি টেনশন নিয়েন না। আমার কাছে আমার স্পেশাল ডিভাইস আছে। সমস্যা হলে এটা দিয়েই হবে। আমি এখন একজন সাধারণ মানুষ। আচ্ছা, সাবধানে যেও। ইহান কালো ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে পড়ে জগিংয়ের উদ্দেশ্যে। কানে ইয়ারপড লাগিয়ে সে হালকা মিউজিক শুনতে শুনতে হাঁটে। ইহান তার বাসা থেকে একটু দূরে একটু সুন্দর সবুজ পার্কে জগিং শুরু করে। এখন সকাল 7টা। পার্কে এত সকালে এত মানুষকে দেখে ইহান অবাক হচ্ছে। ঢাকা শহরে মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। তবে ইহানের দিকে দৃষ্টি যেতেই কিছু আধুনিক মেয়েরা যেন জগিং করাই ভুলে যায়। ইহানের সুঠাম 6 প্যাক বডি, শক্তিশালী মাসল আর তার সুদর্শন চেহারা দেখে তারা পাগল হয়ে যায়। এদেশে এমন ফিটনেস আর স্মার্টনেস একসাথে পাওয়া খুবই দুষ্কর। ইহান লক্ষ্য করে যে তার পেছনে গোটা 10 মেয়ে পিছু নিয়েছে। তাদের চোখের তীব্র আকর্ষণ, মনে হচ্ছে ওকে পেলে তারা যেন এখনই গিলে ফেলবে। ইহান মৃদু হেসে ব্যাপারটা এড়িয়ে যেতে চায়, কিন্তু মেয়েদের উৎপাত বেড়ে যাওয়ায় সে দ্রুত গতিতে জগিং করে সেখান থেকে ওদের পেছনে ফেলে অনেকটা সামনে চলে আসে। অনেক ক্লান্ত হয়ে পড়ায় ইহান একটা নির্জন বেঞ্চে বসে আরাম করার জন্য। তার শরীর থেকে তখনও হালকা ঘাম ঝরছে। আরামের এক পর্যায়ে হঠাৎ ইহানের চোখ যায় তার ডান পাশের বেঞ্চে। ইহান দেখে একটা মেয়ে সেখানে বসে আছে। সম্ভবত সেও এতক্ষণ জগিং করেছে, তাই একটু বিশ্রাম নিচ্ছে। ইহান মেয়েটির শুধু বাম পাশটাই দেখতে পাচ্ছে। দূর থেকেও ইহানের মনে হয় মেয়েটাকে অনেক অনেক বেশি সুন্দরী লাগছে। তার গায়ের রং অনেক ফর্সা আর চেহারায় যেন এক ধরনের মায়াবী আভা। মেয়েটার চোখগুলো অনেক সুন্দর। পাশ থেকে দেখা বড় বড় চোখের পাতাগুলো যেন মেয়েটার চোখের সৌন্দর্য আরো 10 গুণ বাড়িয়ে দেয়। ইহান মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখতে থাকে। একজন আন্তর্জাতিক মাফিয়া যে এভাবে নির্দ্বিধায় একজন সাধারণ মেয়েকে দেখছে তা এক বিরল দৃশ্য। হঠাৎ কিছু ছোট ছোট বাচ্চা মেয়েটির দিকে দৌড়ে চলে আসে। বাচ্চাগুলো দেখতে অনেক গরিব এবং তাদের পরনের জামা কাপড়গুলোও নোংরা। ইহান শুধু দেখছে। সে ভাবে হয়তো মেয়েটা বাচ্চাগুলোকে তাড়িয়ে দেবে বা বিরক্ত হবে, কিন্তু এরপর মেয়েটা যা করে তা ইহানকে বেশ অবাক করে। তার এই অপ্রত্যাশিত আচরণ ইহানের মনে মেয়েটির প্রতি সম্মান আর ভালো লাগা যেন হাজার হাজার গুণ বাড়িয়ে দেয়। মেয়েটা সবার আগে সবচেয়ে নোংরা বাচ্চাটাকে কোলে তুলে নেয়, বাকিদের ওর পাশে বসায়। তারপর মেয়েটা তার ব্যাগ থেকে অনেকগুলো দামি দামি চকলেট বের করে ওই বাচ্চাগুলোকে দেয়।
বাচ্চাগুলো চকলেট পেয়ে কি যে খুশি হয়, তাদের নিষ্পাপ হাসি দেখে মনে হয় যেন অনেকগুলো মুক্তা একসাথে ঝরে পড়েছে। আর মেয়েটার হাসি, সে হাসি ছিল সবচেয়ে সুন্দর আর মন কাড়া। তার হাসি দেখে ইহানেরও যেন মন ভালো হয়ে যায়। ইহান শুধু মুগ্ধ হয়ে ওদের দেখতেই থাকে। এই মুহূর্তে মেয়েটাকেও যেন একটা বাচ্চা বাচ্চা লাগছে। সে এখন বাচ্চাগুলোর সাথে খেলা করছে, তাদের হাসিতে নিজেও হাসছে। খেলার এক পর্যায়ে মেয়েটা হঠাৎ ইহানের দিকে তাকায়। এত সুন্দর আর হ্যান্ডসাম ছেলে যে ওর দিকে এভাবে এতক্ষণ ধরে তাকিয়েছিল, মেয়েটা তা বুঝতেই পারেনি। ইহানের মনে হয় মেয়েটা যে ভদ্র এবং ভালো মনের অধিকারী তা সে তার প্রথম চাহনিতেই বুঝে গিয়েছে। কারণ মেয়েটা ইহানের দিকে শুধু একবার তাকিয়ে একটা মিষ্টি বা মুগ্ধকর হাসি দেয়, তারপর দ্রুত বাচ্চাদের দিকে মনোযোগ দেয় এবং ইহানের দিকে আর তাকায় না। ইহান সামনে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। সে ভাবে এই মেয়ের মনে যদি সামান্য খারাপ কিছু থাকতো তাহলে সে নিশ্চয়ই ওর মতো একজন হ্যান্ডসাম ছেলের দিকেই তাকিয়ে থাকতো, বারবার ফিরে তাকাতো। কিন্তু না, সে তো তা করেনি। সে ইহানকে কোনো বিশেষ পাত্তা দেয়নি। এই প্রথম ইহানকে কোনো মেয়ে এভাবে উপেক্ষা করে। সাধারণত মেয়েরা তাকে দেখলেই অস্থির হয়ে যায়। এখানে অবশ্য ইহানের অভিমান করার কথা, কিন্তু এখানে তার মনে চলছে সম্পূর্ণ অন্য কিছু। ইহান ভাবে এই সেই মেয়ে যে মানুষের বাইরের রূপকে পছন্দ করে না, বরং ভেতরে আসল মানুষটাকে পছন্দ করে। ইহান ভাবতেই পারছে না আজও এমন মেয়েরা আছে যারা তার খ্যাতি বা বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, মন দেখে মানুষকে পাত্তা দেয়। বাহ, এই মেয়ের মনে যেন লুকিয়ে আছে 101টি রহস্য, ঠিক ইহানের জীবনের মতোই। ইহান এখন চায় এই রহস্যের উদ্ঘাটন সে একাই করবে, অন্য কেউ নয়। সে চায় এই মেয়েটির সাথেই তার একটা অন্যরকম সম্পর্ক হোক। তাই ইহান এসব ভেবে যখন ঠিক করে সে মেয়েটার সাথে কথা বলবে এবং তার সাথে বন্ধুত্ব করবে, এমন সময় সে পাশে তাকায়। পাশে তাকাতেই যেন সে বিশাল বড় এক ধাক্কা খায়। বেঞ্চে কোনো মানুষ তো দূরে থাক, সেখানে একটা কাকও নেই। মানে ইহান যখন মেয়েটির কথা ভাবছিল এবং তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিচ্ছিল, ঠিক তখনই মেয়েটা বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। ইহান হতাশায় কপাল চাপড়ায়। সে এত মনোযোগ দিয়ে নিজের কল্পনায় বিভোর ছিল যে মেয়েটা চলে গেছে তা সে টেরই পায়নি। তার মুখের সে হাসিটা তখন মিলিয়ে যায়। ইহান বেঞ্চের পাশে মেয়েটিকে না দেখতে পেয়ে প্রচণ্ড হতাশ হয়। তার নিজের ওপরে খুবই রাগ হয়। এত বড় ইন্টারন্যাশনাল মাফিয়া সামান্য একটু মেয়ের চলে যাওয়া ধরতে পারে না। সে নিজেকে ধিক্কার দিতে থাকে। ইহানের ভীষণ রাগ হচ্ছে। এমন একটা কোহিনূর সে দেখতে দেখতে হারিয়ে ফেলল। আর কি পাবে এই কোহিনূরকে? কোথায় বা খুঁজবে? ঢাকা শহরে এত মানুষের ভিড়ে একজন সাধারণ মেয়েকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। ইহানের মনটা অনেক খারাপ হয়ে যায়। বিষণ্ণ মন নিয়ে সে দ্রুত বাসার দিকে ফিরে যায়। বাসার ড্রয়িং রুমে রাফিকে দেখে। কিরে ভাই, তোর কি মন খারাপ নাকি? মুখটা এমন শুকনো কেন দেখাচ্ছে? দোস্ত, পরে কথা বলি। জীবনে একটা কোহিনূর পেতে পেতেও হারিয়ে ফেলছি। বিষণ্ণ কণ্ঠে কথাটা বলেই ইহান উপরে তার রুমে চলে যায়। রাফি অবাক হয়ে মাথা চুলকায়। ও বললোটা কি? এখানে কোহিনূর আসলোই বা কোথা থেকে? নিশ্চয়ই কোনো নতুন ঝামেলা। দূর যাই। সবাই খাবার টেবিলে নাস্তার জন্য বসেছে। শুভ লক্ষ্য করে ইহানের চেহারা থমথমে। কিরে ইহান, তোকে এত রাগে আর গম্ভীর লাগছে কেন? কোনো নতুন শত্রুতা শুরু হলো নাকি? ওনাকে কোহিনূর পেতে পেতেও হারিয়ে ফেলেছে, তাই এত রাগ। হা হা হা। কি কোহিনূর? কি বলছিস রাফি? ইহান টেবিলের ওপর হাত দিয়ে মৃদু আঘাত করে। তার কণ্ঠস্বর গম্ভীর, যেন আদেশ করছে। সবাই নাস্তা খা তাড়াতাড়ি, বেশি কথা বলিস না। ইহানের এমন গম্ভীর স্বর শুনে সবাই চুপ হয়ে যায়। সেই নীরবতা ভেঙে রহিম চাচা হাসি মুখে বলতে শুরু করেন। বাবা ইহান, তোমাদের একটা সুখবর দেই। তোমরা আজ থেকে এই ঢাকা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছ। সকাল 11টা থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তোমরা নাস্তা খেয়ে রওনা দিও। রহিম চাচা টেবিলের চাবিগুলো ইহানের দিকে এগিয়ে দেন। আর তোমাদের জন্য আমি স্পেশাল পারমিট সহ একটা বুলেট প্রুফ স্পোর্টস কার আনিয়েছি। গাড়িটা মডিফাইড করা গাড়ির
ড্যাশবোর্ড এবং সিটের নিচে ইহানের পছন্দের সব আর্মস রাখা আছে, সাথে মাফিয়া আর শুভর জন্যও আছে। আর হ্যাঁ ইহান, তোমার পছন্দের লাল রঙেরই গাড়ি এটা, একদমই নতুন মডেল। আঙ্কেল, আপনিও পারেন বটে, এত যত্ন যদি। কথাটা শেষ করতে গিয়েই ইহানের মুখটা রাগে লাল হয়ে গেল। তার চোখ অতীতের কোনো যন্ত্রণাদায়ক স্মৃতিতে ডুবে যায়। রহিম চাচা দ্রুত পরিস্থিতি সামাল দেন। থাক বাবা, পুরনো কথা মনে করো না। আজ তোমার জন্য আমরা সবাই বেঁচে আছি, এই ডের বেশি। বাবা, তুমি রাগ করো না, তোমার এই জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। দোস্ত, পুরনো কথা আর কত মনে করবি? ভুলে যা, নতুন করে শুরু কর। শুভ ঠিক বলেছে দোস্ত, তুই একা সব কষ্ট ভেতরে রাখিস না। আমার খাওয়া শেষ, আমি রেডি হতে যাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি তৈরি হও। ইহান চলে আসে। রাফি তখন বলে, বুঝলাম না, পার্ক থেকে আসার পরই দেখি ওর মনটা খারাপ, কি জানে কোন কোহিনূর হারাইছে, ব্যাপারটা রহস্যময়। ও কখনো মনের কথা কাউকে বলেও না, খালি নিজে নিজে কষ্ট পায়। আমাদের উচিত ওর পাশে থাকা। হয়তো কেউ আসছে ওর মনের সব কথা শুনতে, যে ওর ভিতরে মানুষটাকে দেখবে। চাচা, মন্দ বলনি। আর রাফি, তোর সাথে তো আরও চ্যালেঞ্জ লেগেই গেছে ইয়ানের, দেখ কি হয়। আরে আমি আরো খুশি হব ও একজনকে পেলেন, কারণ ও তো বুড়ো হয়ে যাচ্ছে। হা হা হা। রাফি পিছনে না দেখে কথাটা বলেছিল, ঠিক তখনই তার পিছনে কড়া কণ্ঠে কেউ বলে ওঠে, আরে রাফি, তুমি? আমি বুড়ো হয়ে যাচ্ছি? দোস্ত সরি সরি, আর এমন করব না, মজা করছিলাম, সরি ভাই সরি। শুভ আর চাচা রাফিকে দেখে হাসতে শুরু করেন। শুভ তো হাসতে হাসতে টেবিলে পড়ে যাওয়ার অবস্থা। রাফিও ওদের হাসি দেখে শেষে নিজে হেসে দেয়। সকাল 10:30, ঢাকা ভার্সিটির সব ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। ক্লাস শুরু হতে আরও দেরি। হঠাৎই সবাই অনেক পাওয়ারফুল ইঞ্জিনের তীব্র সাউন্ড শুনতে পায়। মানে গাড়ির এক্সহোস্ট থেকে যে বিকট শব্দ আসে, তা শুনেই সবাই গেটের দিকে তাকায়। একটা ঝলমলে লাল রঙের বুলেট প্রুফ স্পোর্টস কার, রহিম চাচার আনা সেই গাড়িটা ফুল স্পিডে এসে ক্যাম্পাসে ঢোকে। ইহান প্রচণ্ড গতিতে গাড়ি টেনে ড্রিফট দিয়ে গাড়িটা পার্ক করে। বিদেশে অনেক বড় বড় পাওয়ারফুল স্পোর্টস কার চালিয়েছে ইহান, তার তুলনায় এটা কিছুই না। ইহানের গাড়ি আর এমন এন্ট্রি দেখে সবাই হাঁ করে আছে। এভাবে আজ পর্যন্ত কেউ ভার্সিটিতে এসেছে কিনা সন্দেহ। ইহান গাড়ি পার্ক করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এবার শুরু হয় আরেক কাণ্ড, কারণ এখন মেয়েরা সবাই ইহানকে দেখে অবাক। ইহান সম্পূর্ণ কালো গেটআপে এসেছে, কালো জিন্স আর একটি ডিজাইনার টি শার্ট, পায়ে গুচি ব্র্যান্ডের জুতো, হাতে রোলেক্সের ঘড়ি, সবচেয়ে লেটেস্ট এবং দামি মডেল যা হীরা দিয়ে সাজানো। আর সাথে ইহানের সিক্স প্যাক বডি আর নিখুঁত ফিটনেস তো আছেই। ভার্সিটির সব মেয়েরা ইহানকে দেখে পুরো পাগল, তাদের চোখ স্থির হয়ে আছে শুধু ইহানের দিকে। পিছনে যে আরও দুজন সুদর্শন ছেলে শুভ আর রাফি আছে, তার কারোরই যেন চোখে পড়ে না। রাফি শুভকে কোনোই দিয়ে ধাক্কা দেয়। শুভ, দেখছিস অবস্থা, ইহান কি আজকে ক্লাসে যেতে পারবে নাকি তার আগেই? হা 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 হা। দেখ কি হয়, তবে চ্যালেঞ্জটা জমবে। ইহান তার দুই বন্ধুকে পাশে নিয়ে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে ক্লাসের দিকে যায়। প্রায় 30 জন মেয়ে তাদের পিছু নেয়, তাদের চোখে মুখে ইহানের প্রতি তীব্র আকর্ষণ। ক্লাসের সামনে গিয়ে ইহান একবার পেছনে তাকায় এবং দেখে কমপক্ষে 30 জন মেয়ে এখনও তাদের অনুসরণ করছে। এত মেয়ের সাথে পরিচয় হলো, কিন্তু কাউকে ইহানের মনে ধরে না। তার মনে এখনো গেঁথে আছে শুধু সকালের সেই রহস্যময়ী মেয়েটির ছবি। ইহান, রাফি আর শুভ ক্লাসের বাইরে করিডোরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। ক্লাস শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি। দোস্ত, রাফি তো হেরে গেল রে, এত মেয়ে তোকে ফলো করে, অথচ রাফি এখনো সিঙ্গেল। আমি কিছু জানি না, আমি তো বুড়ো, আমাকে নিয়ে কেন কথা বলছিস?
তুই এখনো নিজেকে বুড়ো বলিস, অথচ একটা প্রেমও এখনো করতে পারলি না। মাফিয়া, আস্তে, কথাগুলো সাবধানে বল। ইহান আরো আস্তে করে বলে, তার কণ্ঠে হতাশা। একটা মাফিয়াকে কেই বা ভালোবাসবে বল? আমার জীবনে কি ভালোবাসা আসবে? বাঁচবে বাঁচবে, দেখিস খুব তাড়াতাড়ি বাঁচবে। আর দেখ, হঠাৎ করে ইহান যেন থমকে গিয়েছে, তার চোখ দুটো স্থির হয়ে গেছে। ইহান অবাকের সপ্তম আসমানে, তার বিশ্বাসই হচ্ছে না ও এখানে। অসম্ভব। রাফি ইহানের দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, কি হয়েছে ইহান, এভাবে থমকে গেলি কেন? ভূত দেখলি নাকি? দেখ, ও আমাদের পিছনে কারোর দিকে তাকিয়ে আছে মনে হয়। শুভ আর রাফি তখন ওদের পেছনে, মানে ইহান যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকায়। ওরা দেখে এক অপরূপ সুন্দরী মেয়ে এদিকে হেঁটে আসছে। মেয়েটির সৌন্দর্য আর চাল চলন অন্যদের থেকে অনেকটা আলাদা। শুভ আর রাফি একবার ইহানের দিকে আরেকবার মেয়েটার দিকে তাকায়। শুভ ফিস ফিস করে বলে, বন্ধু, হয়ে গেছে মনে হয়, আমাদের মাফিয়ার প্রেমিকা মনে হয় পেয়ে গেছি। আজ পর্যন্ত তোকে এমনভাবে কারো দিকে তাকাতে দেখিনি। তাই তো দেখছি, আজ পর্যন্ত ইহানকে এভাবে কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি। এই প্রথম। মেয়েটার কপালে দুর্ভোগ আছে নিশ্চিত। হা হা হা। আসলেই ও জানে না যে ও কার চোখে পড়েছে। এদিকে ইহান যেন 512 ভোল্টের শক খেয়েছে, কারণ এই সেই মেয়ে যাকে সকালে ইহান পার্কে দেখেছিল, তাকে এখানে দেখে ইহান যেমন অবাক তেমনি অনেক খুশি। ইহান দেখে মেয়েটা সোজা তাদের ক্লাসের দিকে হেঁটে এসে ভেতরে ঢোকে। ইহান আরও অনেক খুশি হয়ে যায়। ভাগ্যে বিশ্বাস না করলেও এই ঘটনা ইহানকে এক নতুন আশা দেয়। রাফি ইহানের দিকে তাকিয়ে দেখে। দেখ দোস্ত, ইহানের মুখটা কেমন খুশি খুশি লাগছে আর ব্লাস্ট করছে। এ তো একেবারে নতুন ইহান। তাই তো। ব্যাপারটা কি রে? চল ওকেই জিজ্ঞেস করি। জিজ্ঞেস কর। তোর বন্ধু তো এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুভ ইহানের কাঁধে হাত রেখে জোরে ডাকে। এই ইহান, ইহান, এই বেটা। ইহানের ঘোর রাফি আর শুভর ডাকে ভাঙে। সে চোখের পলক ফেলে বাস্তবে ফিরে আসে। কি এত জোরে ডাকছিস কেন? ব্যাপারটা কি বলতো ভাই? কেন এভাবে তাকিয়েছিলি? বলো বন্ধু, এতক্ষণে তো তোর মুখ দিয়ে কথা বের হচ্ছে। কিসের ব্যাপার? আমি তো কিছুই বুঝছি না। মজা নিবি না। ওই মেয়েটার দিকে এভাবে তাকিয়েছিলি কেন? আর তোর মুখ এমন হাসি খুশি কেন দেখাচ্ছে? আচ্ছা, তোদের একটা প্রশ্ন করি। করো। ভার্সিটির প্রায় সব মেয়েই তো আমার সাথে দেখা করলো, কিন্তু এই মেয়েটাকে দেখেছিস? আমি যে এখানে দাঁড়িয়ে আছি, একবারও আমার দিকে তাকাইনি। বুঝেছিস কিছু? বলিস কি? তোর মতো ছেলের দিকে তাকাইনি? অন্ধ নাকি আবার? ফাইজলামি করবি না, ও সবার থেকে অনেক আলাদা। ওই সেই আমার হারিয়ে ফেলা কোহিনূর, যাকে আমি পার্কে দেখেছিলাম। ও, এই জন্যই এত অবাক দেখাচ্ছিল তোকে। পার্কে সেই কোহিনূর এখন তোর ক্লাসে? এটা তো সিনেমার প্লেট। হুম। দোস্ত, কাহিনীটা খুলে বলতো, কি দেখে তোর এত ভালো লাগলো? ইহান সকালে পার্কে বাচ্চা এবং সেই মেয়েটির ঘটনা খুলে বলে। শোনার পর শুভ আর রাফি দুজনেই মুগ্ধ। বাহ, মেয়েটা মানে আমাদের ভাবি তাহলে অনেক স্পেশাল। ওর মনটা অনেক পবিত্র। এখন থেকে শুধু আমাদের মিশন হলো ভাবিকে সাথে করে নিয়ে যাওয়া। কি বলিস রাফি? আবার জিজ্ঞেস করতে হয়? চল ওর সামনে দাঁড়ায়। আমার বিশ্বাস ভাবি তোর প্রেমে পড়ে যাবে। না রে দোস্ত, ও এমন না। ওর মন জয় করতে হবে। ওর কাছে বাইরের সৌন্দর্য কোনো ব্যাপার নয়। এই মিশনটা সহজ হবে না। তাহলে আর কি, চল ক্লাসে গিয়ে মিশন ভাবির মন জয় করা শুরু করি। তোদের কাছে সব কিছু মিশন লাগে না? হ্যাঁ দোস্ত, তবে এটা খুবই কষ্টের মিশন হবে বুঝছি, কারণ ভাবি তোকে পাত্তা দেয় না। এখন চল ক্লাসে। ইহান তখন হাসে। এই চ্যালেঞ্জ সে নিতে ভালোবাসে। ইহান ক্লাসে ঢুকতেই দেখে সেই রহস্যময়ী মেয়েটা তার কিছু বান্ধবীদের সাথে দল বেঁধে কথা বলছে এবং হাসাহাসি করছে। মেয়েটির মুক্ত হাসি দেখে ইহান মুগ্ধ হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। তার মনে হয় এমন পবিত্র হাসি সে বহুদিন দেখেনি। মেয়েটির বান্ধবীদের মধ্যে একজনের নাম সাইমা।
সে খুশি হয়ে বলে ওঠে, দোস্ত, ইহানকে না আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, কিন্তু ও এত জোর যে ওর জন্য পুরো ভার্সিটির প্রায় সব মেয়েরাই পাগল। উফ, কি হ্যান্ডসাম লাগছে না? দেখ, আমাদের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা তখন একবার ইহানের দিকে তাকায়। তার চাহনি ছিল শান্ত ও নির্বিকার। সে বান্ধবীদের দিকে ফিরে বলে, কই, আমি তো পাগল হইনি, আমি তো তার কাছে যাইনি, আমার কাছে এসবের কোনো মূল্য নেই। শিমু নামের আরেকটি বান্ধবী হেসে ওঠে। তুমি কেন যাবা? আমরা আশাও করি নাই তুমি যাবা ইহানের কাছে। তুমি যে ভদ্র মেয়ে বাবা, দেখতে সবচেয়ে সুন্দর, কিন্তু ছেলেদের পাত্তা দাও না। অবশ্যই ভালো হয়েছে, না হলে আমরা কোনো ছেলেকেই পাতাম না। থুর, তোরা যে কি বলিস, আমার এইসব ভালো লাগে না। আমি বরং লাইব্রেরিতে যাই। স্যার মনে হয় আজকে আসতে দেরি করবেন, কাল বলেছিলেন ওনার একটা মিটিং থাকতে পারে। আমি বরং যাই। আচ্ছা আচ্ছা, যা। তোর মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে ইহান এমনিতেই আমাদের দিকে তাকাবে না। তোর উপস্থিতি সব আলো কেড়ে নেয়। মেয়েটা তখন শান্ত পদক্ষেপে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছিল। ইহানের কাছে আসতেই ইহানের হৃদয়ে যেন মৃদু কম্পন ধরে যায়। ইহান সেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা একবার আর চোখে ইহানের দিকে তাকায়, যেন তার উপস্থিতি নিশ্চিত করে। তারপর এক মুহূর্ত না থেমে হেঁটে চলে যায়। ইহানের কাছে মনে হয় মেয়েটি যেন তার প্রতি কোনো আগ্রহই দেখায় না। মেয়েটা লাইব্রেরিতে গিয়ে একটা পুরনো বইয়ের তাকে তার পছন্দের একটা বই খুঁজে নেয়। এরপর একটা নির্জন টেবিলে বসে খুব মনোযোগ সহকারে সেই বইটি পড়ছে। তার চোখ বইয়ের অক্ষরের দিকে স্থির। হঠাৎই পাশ থেকে কারোর হালকা কাশির শব্দ ভেসে আসে। মেয়েটা তখন বই থেকে চোখ তুলে তার পাশে তাকায়। সে দেখে ইহান, তাদের ক্লাসের সেই নতুন হ্যান্ডসাম ছেলেটি। তার ঠিক পাশে বসে আছে মেয়েটা। কিছুটা না অনেকটাই অবাক হয়। এত বড় ক্যাম্পাসে এতগুলো জায়গা থাকতে ছেলেটা কেন তার পাশে এসে বসলো? লাইব্রেরির টেবিলে হঠাৎ ইহানকে পাশে বসে থাকতে দেখে মেয়েটা বেশ অবাক হয়। ইহান তখন বইটার কভার পেজটা একবার চোখ বুলিয়ে নিয়ে একগাল হেসে বলে, এই গল্পের লাস্টে নায়ক মারা যায়, আর সেই শোকে মেয়েটাও মারা যায়। ট্র্যাজেডি আর কি। ইহানের কথা শুনে মেয়েটা যেন থমকে যায়। সে কতদিন ধরে মনোযোগ দিয়ে বইটা পড়ছিল, আর এই ছেলেটা এক নিমিষেই সব শেষ করে দিল। মেয়েটার মুখে তখন রাগের চাপ স্পষ্ট হয়ে ওঠে। ও সরি, আমার মনে হয় লাস্টটা বলা ঠিক হয়নি। আমি কি আপনাকে বিরক্ত করছি? মেয়েটার রাগে ফুঁসতে ফুঁসতে চাপা কণ্ঠে বলে, আপনি আসলেই একটা, আমি কি আপনার কাছে জানতে চেয়েছি এর লাস্টটা আপনি বললেন কেন? বিগত এক সপ্তাহ যাবৎ পড়ছি এই গল্পটা, আর আপনি আমার সব ধৈর্য নষ্ট করে দিলেন। পাশের টেবিলে থেকে একজন পাঠক শান্তভাবে তাদের দিকে তাকিয়ে বলে, আস্তে কথা বলো, এটা লাইব্রেরি। সরি, আপনাকেও সরি। আসলে গল্পটা আমার পড়া, তাই মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আমি অনেক সরি। হয়েছে, আর সরি বলতে হবে না। আপনি এখানে কেন আমাকে অনুসরণ করছেন? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। মেয়েটা আরও বিরক্ত হয়। তার চোখে মুখে অবিশ্বাস। লাইক সিরিয়াসলি এটা বলার জন্য এখানে এসেছেন? আর বাই দ্য ওয়ে, আমি আপনার ফ্রেন্ড কবে হলাম? হওনি, কিন্তু এখন হবে। হাই, আমি ইহান খান, একজন মাফি। না কিছু না, আমরা ফ্রেন্ড হতে পারি। ইহান ডান হাতটা মেয়েটার দিকে বাড়িয়ে দেয়। মেয়েটা হাত না ধরে শুকনো গলায় বলে, না সরি, আমি কারো বন্ধু হতে চাই না। নো নিড, প্লিজ লিভ মি অ্যালোন। ইহান তখন হাতটা ফিরিয়ে নেয়, কিন্তু জেদ তার চোখে। আচ্ছা, নামটা তো বলো। বন্ধু না হলে অন্তত নামটা তো বলতে পারো। নট পসিবল। আসলে মেয়েটার অনেক রাগ হচ্ছে ইহানের ওপর, কারণ ইহান ওর এতদিনের কষ্ট সব জলে মিশিয়ে দিয়েছে। মেয়েটা রাগে উঠে দাঁড়ায় এবং ক্লাসের দিকে চলে যেতে শুরু করে। ইহানও তার পিছু নেয়। কি, রাগটা কি বেশি করেছেন? সরি বললাম তো, আমি তো ইচ্ছে করে বলিনি। আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি হয়তো ভুলে গিয়েছেন, আমরা এক ক্লাসে পড়ি। ক্লাসে যাওয়ার রাস্তা এটাই। আপনি আগে যান, আমি আপনার পেছনে আসছি। না, লেডিস ফার্স্ট। আপনি যান, আমি আপনার পিছনে আসছি, কারণ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। মেয়েটা ক্লাসের করিডোরে দাঁড়িয়ে এবার বিরক্ত হয়ে ইহানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। আচ্ছা, ভার্সিটিতে এত মেয়ে আপনার জন্য পাগল, আপনি আমার পেছন কেন পড়ে আছেন? আপনার কাছে তো অপশনের অভাব নেই।
ওই যে বন্ধুত্ব, আমি আপনার মতো বিশেষ কারো বন্ধু হতে চাই। না। অন্তত নামটা তো বলুন। না। হঠাৎই পেছন থেকে একজন মেয়ে জোরে ডাক দিয়ে ওঠে। মায়া, এই মায়া দাঁড়া। ইহানের চোখ ঝলমল করে ওঠে। সে বিজয়ের হাসি হেসে, মায়া? আহ, কি সুন্দর নাম। তা আপনার নাম মায়া? আমি জানতাম। মায়া মনে মনে ভাবে। থুর, নামটা জেনে গেল, এখন আরো জ্বালানো শুরু করবে। মায়া দ্রুত মুখ ঘুরিয়ে বলে, না, আমার নাম মায়া না, অন্য কাউকে ডাকছে। তাহলে ওর ডাকে দাঁড়ালেন কেন? আমি কিন্তু সব লক্ষ্য করি। সাইমা নামের সেই মেয়েটি এবার কাছে আসে। সে ইহানকে দেখে একটু থতমত খেয়ে বলে, দোস্ত, তোর সাথে একটা কথা আছে, চল। আরে ইহান, তুমিও এখানে? আমি সাইমা, মায়ার বেস্ট ফ্রেন্ড। ও গ্রেট, মায়া না? ওকে, বাই, তাহলে পরে কথা হবে। ওকে। ইহান দ্রুত ক্লাসে চলে যায়। সাইমা মায়ের দিকে ফিরে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই লাইব্রেরিতে গেলি? তাহলে ইহানের সাথে কি কথা হচ্ছিল? আরে বলিস না, বন্ধু হতে চায় তাই পিছু নিয়েছে। আমাকে জ্বালানো ছাড়া ওর আর কোনো কাজ নেই। সত্যি? ইহান নিজে থেকে তোর বন্ধু হতে চায় আর তুই ওকে ফিরিয়ে দিচ্ছিস? তুই কি পাগল নাকি? ওরকম একটা পেনসিমিং ছেলেকে কেউ ফিরিয়ে দেয়? বোকা মেয়ে। থাম তো, আমার এসব ভালো লাগে না। তুই বল, আমাকে ডাক দিলি কেন? আরে, আমার অ্যাসাইনমেন্ট সমস্যা হচ্ছে, একটু হেল্প করবি? চল। স্যার আসবেন এক্ষুনি, ক্লাসে চল। চল, বাট হেল্প করিস কিন্তু। আচ্ছা বাবা, করব। ওরা সবাই ক্লাসে চলে যায়। মায়া ক্লাসে ঢুকেই দেখে তার ঠিক পাশে ইহান বসে আছে। মায়ের কেমন জানি অস্বস্তি লাগছে। মায়া তাই একটু পর পর আর চোখে ইহানকে দেখছে। ইহান কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। মায়ের অস্বস্তি আরো বাড়ে। মায়া বিরক্ত কণ্ঠে ফিসফিস করে বলে, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এটা বিরক্তিকর। কই, আমি তো জানালার বাইরে দেখছিলাম সুন্দর প্রকৃতি। মিথ্যা, আমি দেখেছি আপনি আমাকেই দেখছিলেন। তাহলে তো এখন বলতে হয় তুমিও আমায় দেখছিলে। কি, কেন দেখছিলে? মায়া মনে মনে ভাবে, যা, আমি নিজেই ফেসে গেলাম। ও তো এখন এটাই বলবে। মায়া সামনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আমি অন্য কারো দিকে তাকাইনি। আসলে এই প্রথম মায়েরও কাউকে ভালো লেগেছে। ইহান এমনই, তাকে দেখলেই সবার ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক মাফিয়া, ইহান খান, যার মানুষ মারতে বিন্দু মাত্র হাত কাঁপে না। এভাবে পুরো ক্লাস ইহান মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দিল। আর ইহানের দিকে তাকিয়ে ক্লাসের বাকি সব মেয়েরা। ক্লাসের ছুটি হলো। ইহান দেরি না করে করিডোরে পা দিয়েই মায়াকে ডাকে। মায়া? ইহানের মুখে মায়ের ডাকটা শুনে মায়ের কেমন জানি এক ভালো লাগার অনুভূতি হলো। মনে হলো যেন কোনো আপনজন তাকে ডাক দিয়েছে। সে থমকে দাঁড়ায়। আপনি কি বলছেন? বন্ধু হতে পারি? মায়ের মনটা একটু নরম হলেও সে তার রাগটা ধরে রাখে। জানি না, আপনি আমার গল্পে সেই আনন্দটাই নষ্ট করেছেন। আপনার সাথে কোনো বন্ধুত্ব নাই, আপনি যান। মায়ের কথা শুনে ইহানের মনটা খারাপ হয়ে যায়। তার সুদর্শন মুখে বিষণ্ণতা দেখে মায়া মনে মনে হাসতে হাসতে চলে যায়। তার এমন ব্যবহারে মায়া নিজেই অবাক হয়। মায়া মনে মনে ভাবে, আচ্ছা আমি হাসছি কেন? আমি তো কোনো ছেলের সাথে এভাবে কথা বলি না, তাহলে ইহানের সাথেই বা কেন এমন করলাম? উফ, এই ইহানটা বড্ড ঝামেলা। এত মেয়ে থাকতে শুধু আমার পিছনে কেন নিয়েছে? ব্যাপারটা কি না আর ভাবতে পারছি না। আর আমি ভাবছি বা কেন? মায়া এসব ভাবতে ভাবতে তার বাসার দিকে চলে যায়। রাফি ইহানের কাছে এসে বলে, কিরে বন্ধু, কিছু হলো? এত মন খারাপ কেন? না রে, ও তো বন্ধুই হতে চায় না, একেবারে স্পষ্ট বলে দিল। আরে ভাই, ওকে তো একটু খুশি কর আগে, মেয়েদের মন বোঝা কষ্ট। হ্যাঁ, শুভ ঠিক বলছে। তো সেই মাফিয়া কৌশল এখানে কাজে দেবে না। আচ্ছা, তাহলে তাই হবে। তবে শোন, তোদের এক কাজ করতে হবে। একটি স্পেশাল কাজের ব্যবস্থা কর। কি কি করতে হবে? কি কাজের কথা বল? শোন, যা যা বলছি কাল সকালে যেন সব রেডি থাকে। একদম পারফেক্ট চাই। আচ্ছা, আমাদের উপর ভরসা রাখতে পারিস। হয়ে যাবে, কাল সকালে সব দেখবি। তাহলে চল বাসায় যাই। এখানে থাকলে মেয়েরা আমাকে আর বাসায় যেতে দেবে না। ইহান, শুভ আর রাফি একটা বন্ধ ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে এবং দ্রুত বাসার দিকে চলে যায়। মায়ের বাসায়। মায়া বাসায় পৌঁছালে তার মা এগিয়ে আসে। কিরে মা,
কেমন গেল তোর ভার্সিটি আজ? এত তাড়াতাড়ি ফেললি যে? আর বলো না মা, ও ভালোই গিয়েছে মা। মায়া কথাটা বলতে গিয়ে একটু ইতস্তত করে, মিথ্যা বলল। কি বললি? বুঝলাম না তো, একটু স্পষ্ট করে বল। বলেছি ভালো গিয়েছে, সব ঠিক আছে। আচ্ছা শোন, তোর বাবা এসেছে দুপুরে অস্ট্রেলিয়া থেকে, তোর জন্য অনেক কিছু এনেছে। কি? সত্যি বাবা এসেছে? কই বাবা, কই? আরে ব্যস্ত হোস না, রেস্ট নিচ্ছে। তুই ফ্রেশ হয়ে খেতে আয়, তখন বাবার সাথে কথা বলিস। আচ্ছা আসছি। মায়ের মনটা আজ অনেক খুশি লাগছে। বাবাকে মায়া খুব ভালোবাসে, কারণ বাবা মায়াকে অনেক আদর করেন। যখন যা চায় তাই এনে দেয় তার। আর মায়া যে ছেলেদের সাথে মেশে না, এতে মায়ের প্রতি আরও অনেক খুশি। কিন্তু মায়া ভাবছে একটু আগে সে মায়ের সাথে মিথ্যা কথা বলেছে শুধুমাত্র ইহানের জন্য। কোনো ছেলের প্রতি মায়া এর আগে টান অনুভব করেনি, কিন্তু এই ইহানকে আজ একদিনেই ওকে বড্ড জ্বালিয়েছে। উফ, কি সুন্দর দেখতে! ভার্সিটির সব মেয়ে তার বন্ধু হতে চায়, আর সে এসেছে আমার বন্ধু হতে। মায়া এসব ভেবে নিজে নিজেই হাসছে আর হাসছে। আমি কি পাগল হয়ে গেলাম নাকি? কেন একা একা হাসছি? না, ওই ছেলের কাছ থেকে দূরে থাকতে হবে। যাই, ফ্রেশ হয়ে এসে বাবার কাছে যাই। মায়া ফ্রেশ হতে চলে যায়। এদিকে ইহানের বাসায় ইহান ওর রুমে রকিং চেয়ারে বসে মায়ের কথা ভাবছে। মায়ের সেই হাসি, রাগ, মজা সব ইহানকে কেমন জানি করে দিচ্ছে। মায়াকে যে কোনো মূল্য পেতেই হবে, এই সংকল্প তার চোখে। ইহান তার এনক্রিপ্টেড ফোন দিয়ে কাউকে ফোন দেয়। হ্যালো রকি। জি স্যার, আপনার কোনো আদেশ? মায়া ঢাকা ইন্টারন্যাশনাল ভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। ওর ফোন নাম্বার সহ যাবতীয় সব কিছু ডিটেলস আমি নেক্সট 1 ঘন্টার মধ্যে আমার ফোনে চাই। একটা চুল পরিমাণ তথ্য যেন বাদ না যায়। স্যার, আমি আপনাকে আধ ঘন্টার মধ্যেই সব পাঠাচ্ছি, চিন্তা করবেন না। ওকে, আই অ্যাম ওয়েটিং। দ্রুত কাজটা শেষ কর। এদিকে মায়া তার বাবাকে পেয়ে অনেক খুশি। প্রায় 10 দিন পর তার বাবা বিদেশ থেকে এসেছেন। আবার একমাত্র প্রিয় মেয়ে মায়া। এই হলো মায়া চৌধুরী, বাবা মায়ের একমাত্র মেয়ে। খুব শান্ত আর ভদ্র, সব সময় মার্জিত পোশাকে চলে। বড় ঘরের মেয়ে হলেও সবাইকে সম্মান আর শ্রদ্ধা করে। মায়ের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই, যার তার গরিব অসহায় বাচ্চাদের সাথে সময় কাটাতে অনেক ভালোবাসে আর ভালো লাগে। মায়ের মতো মায়াবী, সুন্দরী আর অপরূপা মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন। 1000 জন ছেলে তার জন্য পাগল থাকলেও তার কাউকেই ভালো লাগে না। বাবা বলেছে ছেলেদের কাছ থেকে দূরে থাকতে, ব্যাস। আর কোনোদিন কোনো ছেলের সাথে মায়া মেশেনি। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে মায়ের জীবনে। মায়া খাওয়া দাওয়া শেষ করে বাবাকে বিদায় দিয়ে উপরে গিয়ে একটু রূপচর্চা করে বিছানায় গা এলিয়ে দেয় ঘুমানোর জন্য। কাল সকালে আবার যেতে হবে পার্কে বাচ্চাদের কাছে। প্রতিদিন সকালে মায়ের জগিং শেষে বাচ্চাদের সাথে কিছু সময় কাটায় এবং ওদের খুশি করে। মায়ের চোখ দুটো ঠিক যখনই লেগে আসবে, তখনই হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। অচেনা নম্বর থেকে আসা সেই মেসেজটা মায়া কৌতূহল নিয়ে খুলে দেখে। সেখানে লেখা, কাল অপেক্ষায় থাকবো, দেরি করো না। মায়া ভাবছে, কেই মেসেজ দিতে পারে? কেই বা আমার অপেক্ষায় থাকবে? কোথায় বা থাকবে? একটা ফোন দেবো নাকি? না, কোনো খারাপ কেউ বা হতে পারে। কে হতে পারে যে আমার অপেক্ষায় থাকবে? মায়া এসব ভাবতে ভাবতে একসময় ঘুমের দেশে হারিয়ে যায়। সারা রাত সে একটা সুন্দর স্বপ্ন দেখে যেন কেউ একজন তার জীবনের সব সুখ এনে দিচ্ছে। স্বপ্নটা ভাঙে খুব সকালে। মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জগিংয়ের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া জগিং করে তার সে কাঙ্ক্ষিত পার্কে পৌঁছায়। কিন্তু একই দেখছে মায়া, আজ যে তার আগেই কেউ সেখানে বাচ্চাদের সাথে খেলা করছে। দূর থেকে দেখা যাচ্ছে এক সুদর্শন ছেলে। তার গেট আপ অনেকটাই ইহানের মতো লাগছে। মায়া ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, মায়া ঠিকই দেখেছে, এটা ইহান। মায়া যেখানে প্রতিদিন বাচ্চাদের সাথে খেলা করত, সেই জায়গাটা আজ খুব সুন্দর করে সাজানো। রং বেরঙের বেলুন, রঙিন কাগজ, ছোট ছোট খেলার ঘর, আরও অনেক কিছু। জায়গাটি উৎসবের রূপ নিয়েছে। আর যেন বাচ্চাদের চোখ জল করছে এসব দেখে। তাদের আনন্দের কোনো সীমা নেই। মায়া এসব দেখে হতবাক হয়ে গিয়েছে। কিভাবে কি? তাহলে কি ইহানি কাল রাতে সে মেসেজ দিয়েছে? মায়া দেখছে সব বাচ্চাদের গায়ে নতুন নতুন জামা কাপড়,
হাতে অনেক দামি দামি খেলনা। ইহান ওদের সাথে মন খুলে মজা করছে। সে একজন সাধারণ মানুষের মতোই বাচ্চাদের সাথে খেলায় মেতে আছে। হঠাৎ একটা বাচ্চা ছেলে হাসতে হাসতে মায়ের কাছে দৌড়ে আসে এবং ওকে নিচে ঝুঁকতে বলে। মায়ের নিচে ঝুঁকে বাচ্চাটার কথা শুনতে চেষ্টা করে। আপু, আপনি অনেক ভালো। আপনি নাকি এই ভাইয়াটারে পাঠাইছেন আমাদেরকে এই নতুন নতুন জামার খেলনা দেওয়ার জন্য। আপু, আপনি অনেক ভালো। ভাইয়াটাও অনেক ভালো। জানেন, আমাদের অনেকগুলো মিষ্টি চকলেট দিছে। খুব মজা। মায়া যেন বাচ্চাদের কথা শুনে আকাশ থেকে পড়ে। মায়া তো ইহানকে পাঠায়নি, বরং মায়া তো জানেই না যে ইহান এখানে কি করছে। আর ইহান এসব নিজে করে মায়ের নামই বা কেন বলল না, এর উত্তর শুধু ইহানে দিতে পারবে। মায়া এসব চিন্তা করতেই হঠাৎ ইহান তার দিকে ফিরে হাসি মুখে বলে, শুধু তোমার বন্ধু হতে চাই, তাই এই ছোট্ট সারপ্রাইজ। কাল রাতে মেসেজটা আমি দিয়েছিলাম। শুধু কি আমার বন্ধু হওয়ার জন্য এত কিছু, এত বড় একটা আয়োজন কেন করলেন? আমি তো আপনাকে বন্ধুত্বের জন্য জোর করিনি। আজ আপাতত বন্ধু হই, পরে না হয় বাকি উত্তরটা দেব। বাকি প্রশ্নের উত্তরগুলো জানতে হলে তো বন্ধুত্বটা জরুরি, তাই না? এক শর্তে হতে পারি। কি বলো? চিন্তিত হয়ে ইহানের মুখটা তখন চিন্তায় ভরে যায়। মায়ের শর্ত কি হবে তা সে বুঝতে পারে। ইহানের চিন্তিত ভাব মায়াকে বেশ মজা দেয়। সে হাসিতে ভেঙে পড়ে। সেই হাসি যেন মুক্তোর মতো ঝরে পড়ছে। ইহান অবাক হয়ে মায়ের মন মুগ্ধকর হাসি দেখছে। সে মনে মনে ভাবে এই হাসিটার জন্যই সে সব করতে পারে। কি, রাজি তো? আমার শর্তে রাজি তো? আপনি গল্প পড়লে আমি আর দেখবই না, আমি অন্য তাকের বই দেখব। হা হা হা। অবশ্যই রাজি। তোর সব শর্ত আমার মেনে নেওয়া। ঠিক আছে, আচ্ছা, আর একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? করুন। কি বলতে চান? আমাকে যদি তুমি করে বলতে ভালো হতো, কারণ আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? বন্ধুত্বের শুরুতে একটু সহজ হওয়া জরুরি। বাবা, মাত্র বন্ধু হলেন আর এখনই আপনি থেকে তুমিতে যেতে চাইছেন? আপনার মতলবটা কি বলুন তো? প্রেমে পড়লেন নাকি? মায়ের কথায় ইহান কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ কথাটা তো সত্যি। ইহান বোকার মতো মাথা চুলকাচ্ছে। আমার মাথায় তো কিছু আসছে না। আমি তো আচ্ছা, আর ভাবতে হবে না, আমি বুঝতে পেরেছি। এবার চলো বাচ্চাদের সাথে একটু খেলি। আচ্ছা, ওয়েট, তুমি আমাকে একটু আগে তুমি করে বললে, রাইট? তুমি কিন্তু স্বীকার করেছো। মায়া তখন নিজেকে সামলে নিয়ে আরো মজা করে। কই, আমি তো তোমাকে কখন তুমি করে বললাম? আমি তো আপনিই বলেছিলাম। এই যে এই মাত্রই তো বললে, তার মানে আজ থেকে তুমি ইয়ে। ইহান অনেক খুশি হয়েছে। খুশিতে সে বাচ্চাদের সাথে আরো অনেক মজা করেছে। মায়ের মনও তখন আনন্দে ভরে ওঠে। ইহান আর মায়া তখনও পার্কে। সামান্য বন্ধুত্ব আর আপনি থেকে তুমিতে আসাতে যে কেউ এত খুশি হতে পারে তা মায়ের জানা ছিল না। ইহানের শিশু সুলভ আনন্দ দেখে মায়া মুগ্ধ হয়ে তার কাণ্ড দেখছে। ইহান। মায়ের মুখে প্রথম ইহান ডাকটা শুনে যেন ইহানের হৃদয়ে সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ে। সে দ্রুত মায়ের কাছে এগিয়ে যায়। বলো। কাল রাতে কি তুমি তাহলে আমাকে মেসেজ দিয়েছিলে? আমি দিয়েছিলাম। একটু ভয় পাচ্ছিলি নাকি? তাহলে এই তোমার অপেক্ষার কারণ? এটা তো শুধুই বন্ধুত্ব দিয়ে বোঝানো যায় না। ওয়েট, তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। ইহান ইশারা দিতে একজন ফুচকাওয়ালা তার সরঞ্জাম নিয়ে তাদের সামনে এসে হাজির হয়। ও মাই গড, এই সকালে ফুচকা? মায়া অবাক হয়ে যায়। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ। তোমাদের জন্য, বন্ধুদের জন্য এটা আমার স্পেশাল ট্রিট। আচ্ছা, তুমি কি করে জানলে যে আমার ফুচকা খেতে অনেক পছন্দ? আমি তো কাউকে বলিনি। সব বলতে হয় না, কিছু জিনিস সিক্রেট থাক। এটাই তো মাফিয়া স্টাইল। মায়া ইহানকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। মায়া ভাবে, আমার নাম্বার, আমার এখানে আসা, আমার পছন্দের খাবার, এত সব কিভাবে জানলো? নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। ইহান মায়ের মনের ভাব বুঝতে পেরে হেসে ওঠে। এখন এসব ভেবে লাভ নেই, আস্তে আস্তে সব জানবে। হা হা হা। তবে একটা কথা বলি, তুমি যতটা ভাবছো আমি তার চেয়েও বেশি জানি। মায়া এবার ভয় পেয়ে যায়, কারণ ইহান ওর মনের প্রশ্নের উত্তর দিয়েছে। এই তুমি কি মানুষের মন পড়তে পারো নাকি? সবার না, যারা অনেক স্পেশাল তাদের। মায়া আর
কিছু বলে না, কারণ মায়া কিছুটা হলেও বুঝতে পারছে যে ইহান ওকে পছন্দ করে। আসলে মায়ের ইহানকে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে। গতকাল মায়া দেখছে সবাই ইহানের পেছনে ঘুরঘুর করলেও ইহানের স্পেশাল অ্যাটেনশন ছিল শুধু মায়ের জন্য, যা মায়ের কাছে খুব ভালো লেগেছে। এরপর মায়া বাচ্চাদের নিয়ে ফুচকা খেতে মেতে ওঠে, আর ইহান শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। একবার ফুচকা খেতে সাধলেও ইহান খায় না, কারণ তাহলে তো আর মায়াকে দেখতে পারবে না ভালো মতো। খাওয়া দাওয়া শেষ করে ইহান বাচ্চাদের অনেক গিফট দিয়ে পাঠিয়ে দেয়। বাচ্চারাও অনেক খুশি হয়ে চলে যায়। এখন ইহান আর মায়া বেঞ্চে বসে আছে, দুজনের কেমন চুপচাপ। এই অস্বস্তিকর নীরবতা ভেঙে মায়া কথা বলে। আচ্ছা, বাচ্চাদের তোমার কথা না বলে আমার কথা বললে কেন? কারণ আমি তো নতুন আর তুমি ওদের পুরনো বন্ধু, তাই তোমার কথা বলাতে ওরা স্বাচ্ছন্দ্যে আমার সাথে মিশেছে। তুমি খুশি হয়েছো, এটাই আমার কাছে যথেষ্ট। আচ্ছা, আজ তো বেজায় খরচ করলে। তোমার আঙ্কেল বুঝি অনেক ধনী? ইহানের কথা শুনে হাসতে হাসতে পড়ে যাওয়ার উপক্রম হয়। মায়া খেয়াল করে এই হাসির পেছনে লুকিয়ে আছে এক অজানা কষ্ট। হাসছো যে, কোনো সমস্যা? আমার বাবা নেই। ও, তাহলে মা বুঝি? আমার মাও নেই। ইহানের এই কথাগুলো এত স্বাচ্ছন্দ্যে বলাটা মায়ের মনে অনেক প্রশ্ন জাগায়, যার উত্তর শুধু ইহানই জানে। তাহলে তুমি একা থাকো? সব কি আজই জানবে নাকি অন্য আরেক দিন? আজ উঠতে হবে, ক্লাসে যাবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। মায়া ইহানের সাথে যখনই কথা বলে তখনই মায়া কেন যেন ওর মাঝে হারিয়ে যায়। মায়ের তখন বাইরের দুনিয়া সম্পর্কে খেয়াল থাকে না। মায়া ঘড়িতে তাকিয়ে দেখে 9টা 5 বাজে। ও, অনেক দেরি হয়ে গিয়েছে। আজ তাহলে যাই, ভার্সিটিতে দেখা হবে। আমি নামিয়ে দেই, আমার গাড়িটা তো পাশেই আছে। না, আমি একাই যেতে পারবো। কেন সংকোচ হচ্ছে যেতে? তোমার তো এতক্ষণে আমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করার কথা। তা না। আচ্ছা, চলো তাহলে, আজকের জন্য চলি। ইহানের চোখে মুখে খুশির ছাপ। মায়ের কাছে ইহানের এই ছোট ছোট বিষয়ে অনেক খুশি হওয়াটা ভালো লাগে, কারণ ভালো মানুষের এই গুণটা থাকে। মায়া ইহানের দামি বুলেট প্রুফ স্পোর্টস কারে করে যাচ্ছে। মায়া অনেক কথা বলছে আর হাসাহাসি করছে। আসলে এতদিন মায়ের কথা শোনার কেউ ছিল না। আজ থেকে কেন জানি ইহানকে মায়ের অনেক আপন মনে হচ্ছে। তাই মায়াও মন খুলে ইহানের সাথে কথা বলছে, আর ইহান মুগ্ধ হয়ে তার পাশে বসা অপরূপ সুন্দরীর মধুর মতো কণ্ঠের কথা শুনছে। মায়া, এসে পড়েছি তোমার বাসার সামনে। আচ্ছা, তোমাকে অনেক থ্যাঙ্কস লিফট দেওয়ার জন্য। ইটস ওকে, বাই দেন। ওকে। হে, ওয়েট, তুমি আমার বাসা চিনলে কিভাবে? আমি তো বলিনি। ওই যে সব তখন বললাম না, কিছু কথা বলতে হয় না। মায়া অবাক হয়ে গাড়ি থেকে নামে, আর কিছু বলার আগেই ইহান গাড়ি নিয়ে এক টানে সেখান থেকে চলে যায়। শুধু অবাক হয়ে ইহানের চলে যাওয়া দেখে মায়া ভাবে মানুষটার ভেতরে অনেক রহস্য আছে, যা আমার জানতেই হবে। কি ওর পরিচয়, কেন ও এমন করে সব। এরপর প্রায় 2 মাস কেটে যায়। ইহান আর মায়া এখন খুবই ভালো বন্ধু। মায়া এক অজানা অনুভূতিতে ইহানের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। মনে মনে ইহানকেও ভালোবাসতে শুরু করেছে। মায়াও জানে যে ইহান ওকে কতটা ভালোবাসে। মায়া এখন শুধু অপেক্ষায় আছে কখন সে তার প্রথম ভালোবাসার মানুষকে পাবে, মানে কখন ইহান ওকে প্রপোজ করবে এবং ভালোবাসার কথা বলবে। একদিন সকালে মায়া ঘর থেকে বের হওয়ার সময় মাকে বলে, মা, আমি বের হচ্ছি, বাই। আচ্ছা যা, গাড়ি আছে নিচে, তুই চালাবি না কিন্তু। আমি শুনেছি তুই নাকি গাড়ি নিয়ে কোথায় কোথায় যাস। না, মানে ও একটু বান্ধবীদের সাথে ঘুরতে যাই। মায়া, এগুলো কিন্তু ঠিক না, ড্রাইভারকে দিয়ে চালাবি। আচ্ছা মা, আর চালাবো না, সরি। আচ্ছা হয়েছে, এখন যা। মায়া তার মাকে বিদায় দিয়ে গাড়িতে করে ভার্সিটিতে চলে আসে। মায়া আজ একটু তাড়াতাড়ি এসেছে, যাতে ইহানের সাথে একটু বেশি সময় কাটাতে পারে। ভার্সিটিতে ঢুকে মায়া ইহানের সাথে দেখা করার জন্য ক্লাসের দিকে যায়, কিন্তু ক্লাসে গিয়ে মায়া যা দেখে তা দেখার জন্য মায়া মোটেও প্রস্তুত ছিল না। মায়া